ঝিলকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে মাকে জব্দ করছে সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য বাড়িতে নেই, আর সেই সুযোগেই ঝিলের মা আর দিদিকে বাড়িতে ডেকে অপমান করতে থাকে সাক্ষ্যর মা, ঠাম্মি আর দাদু। এরপরেই সাক্ষ্যর মা বলে, দেখো অনেক তো হয়েছে, এইবার আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা হয়ে যাক, কারণ এইভাবে ডিভোর্সটা আটকে রেখে তো কোনো সলিউশন হয় না, তাই না? সেক্ষেত্রে আমরা আমাদের ছেলের বিয়েটাও দিতে পারছি না। আশা করছি আমি যেটা বলেছি তোমরা সেটা বুঝতে পেরেছো। ঠিক সেই মুহূর্তেই ঝিলের মা তখন বলে, আমার মেয়ে তো বারবার করেই বলেছে সে এই ডিভোর্সটা দিয়ে দিতে চায়। কিন্তু সাক্ষ্যর মা তখন বলে, তাহলে আর বাদ সাধছে কিসের জন্য? যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা হয়ে গেলেই তো ভালো হয়। ঠিক সেই মুহূর্তেই দাদু বলে, আমি বুঝতে পেরেছি তোমাদের এখন কিছু টাকা পয়সার প্রয়োজন আছে, তো বলে দাও না কত টাকা পয়সা দিলে তোমরা আমার নাতিকে ছেড়ে দেবে, আর জামাই জামাই অন্তত বলবে না। ঠিক সেই মুহূর্তেই মিলি তখন বলে, আমরা গরিব মানুষ, বস্তিতে থাকি, আপনি বলুন তো দাদু যে কত টাকা দিলে আইনিভাবে বিয়েটা বিচ্ছেদ হয়ে যেতে পারে? আমরা তো জানি না, আসলে আমাদের সাথে আগে কখনো এরকমটা হয়নি। এই যে আমার স্বামী যেমন আমাকে ছেড়ে দিয়েছে, তো আমাকে রেখে গেছে, আমি আমার বাড়িতে থেকে ওই কিছু একটা করে নিজের পেট চালিয়ে নিচ্ছি, কিন্তু এরকম হিসাব তো জানতাম না, এই আপনাদের থেকেই শিখলাম আর কি। তখনই কাকিমণি বলে, দেখো শেখো আর পড়ো, যাই করো না কেন, ডিভোর্স তোমাদের সাথে আমাদের হবেই, শুধু সাক্ষ্যর সাথে ঝিলের না, আমাদের বাড়ির সাথে তোমাদের বাড়িরও। কারণ তোমাদেরকে কুটুম বলতে আমাদের রীতিমতো গায়ে বাঁধে, কারণ আমাদের মতন একটা সোসাইটির মানুষজনকে যদি বলতে হয় বস্তিতে থাকে কুটুম, তাহলে যে কতটা লজ্জাকর সেটা শুধুমাত্র আমরাই জানি। মিনতি বলে, সে তো আমি জানি, আমাদের মতন বস্তির মানুষদের সাথে কি আপনারা আর সম্পর্ক তৈরি করতে পারেন সেটা আমার খুব ভালো মতন জানা আছে। সাক্ষ্যর মা তখন বলে যে চৈতির সাথে আমি আমার ছেলের বিয়েটা ধুমধাম করে দিতে চাই, সেখানে তোমার মেয়ের সাথে যেই বিয়েটা হয়েছে সেটা আমি চাইছি অস্বীকার করতে, যতটা তাড়াতাড়ি হয় ততই ভালো। তার মধ্যেই চলে এসেছে সাক্ষ্য এসে বলে, আজ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, তাই একটু তাড়াতাড়ি করে চলে এসেছি। এরপর দাদুভাই বলে, কি হয়েছে, সব ঠিক আছে তো? সাক্ষ্য তখন বলে, সব ঠিকই আছে, আসলে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই জন্যই ফিরে এসেছি। কিন্তু আপনারা এখানে? তখনই সাক্ষ্যর মা বলে, হ্যাঁ ওদের সাথে কিছু কথা আছে, তাই ওদেরকে ডেকেছি। আগে তো রান্নার কাজ করতে প্রতিদিনই আসতো, এখন কি আর আসতে পারে না নাকি সাক্ষ্য তখন বলে, কেন আসতে পারে না? অবশ্যই আসতে পারে, কিন্তু আমি বলছি ওনারা হঠাৎ করে এসেছেন তাই। এরপর জিজ্ঞেস করে, ঝিল কেমন আছে, ঝিলের শরীর ভালো আছে তো? তখনই ঝিলের মা বলে, আসার সময় দেখলাম মেয়েটার একটু জ্বর হয়েছে, আর এমনি সব কিছু ঠিক আছে। সাক্ষ্য তখন বলে, আমি তো বলেছিলাম ওকে খুব যত্নে রাখতে, আপনারা তো দেখছি আমার কোনো কথাই শুনতে চাই না। এবারে কি হবে তাহলে? নিন এই ওষুধটা ধরুন, বাড়ি গিয়ে ওষুধটা খাইয়ে দেবেন জ্বর থাকলে। এরপরে মিনতি বলে, লাগবে না, ওষুধ আমরা কিনে নিতে পারবো। ঝিলের দিদি বলে, 4-5 টাকা তো দাম হবে এই ওষুধটার, আমরা ঠিক খাইয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। আপনি এক কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনকে ডিভোর্স দিয়ে দিন, কারণ আপনার বাড়ির লোকজন চাইছে যত তাড়াতাড়ি ডিভোর্স হবে তত তাড়াতাড়ি তারা আপনার বিয়েটা দিতে পারবে ওই চৈতি ম্যাডামের সাথে। সাক্ষ্য এটা শুনে যথারীতি আবারও রেগে যায়। এরপর ঝিলের মা আর দিদি বাড়ির দিকে রওনা দেয়। সাক্ষ্য তখন বলে, মা আর কতবার বললে তুমি বুঝতে পারবে বলো তো? আমি তো আগেই বলেছিলাম যে আমি এই ডিভোর্সটা দিতে চাই না, আর আমি চৈতিকে বিয়ে করতে চাই না। এক কথা আমি আর কতবার বলতে পারবো? সাক্ষ্যর মা বুঝতে পারে যে সাক্ষ্য ঝিলকে ভালোবেসে ফেলেছে, তাই হয়তো এই ডিভোর্সটা দিতে চাইছে না, এমন করে বাদ সাধছে। ঠিক সেই মুহূর্তেই ঝিলের মা তখন বলে ঝিলকে, তুই ঠিক আছিস তো মা, জ্বরটা কমেছে? তখন ঝিল বলে, হ্যাঁ এখন আর জ্বর নেই, আর কষ্টটাও আগের মতন হচ্ছে না। তখনই ঝিলের বন্ধুবান্ধবীরা চলে এসেছে আর বলে, কিরে ঝিল, তোর শরীর এখন কেমন আছে? ঝিল তখন বলে, শরীর তো ঠিকই আছে, তবে একটু খারাপ ওই আর কি। এর মধ্যেই ঝিলের মা বলে, শোন না, আমি যেই কথাটা তোকে বলতে চাই, যে সাক্ষ্যবাবুরা বলছিল 5 লক্ষ টাকা দিয়ে নাকি ডিভোর্সটা করিয়ে দেবে। আমি বলেছি আমাদের কোনো টাকার লোভ নেই, কিন্তু কি করবি তুই এবার বলতো? সাক্ষ্যর কথা শুনে ঝিল তখন বলে, কিন্তু লোকটা তো আমাকে নিজের বউ বউ বলতে থাকে, জানি না কতটা মন থেকে আমাকে বউ বলে মেনে নেয়। ঝিলের বন্ধুরা বলে, এই ঝিল, সাক্ষ্যবাবু কিন্তু সত্যিই তোকে খুব ভালোবাসে, তোকে কিভাবে যত্ন করে সুস্থ করে তুললো বলতো? দেখ তুই যাই বলিস না কেন, সাক্ষ্যবাবুর মতন মানুষ কিন্তু এই পৃথিবীতে খুব কমই আছে। হতে পারে
লোকটা খুব ঝামেলা টামেলা করেছিল প্রথমে, কিন্তু এখন কিন্তু তোর সেবা শুশ্রূষা করেছে, অনেক অনেক ভালো করে সব কিছু ঠিক করে দিয়েছে, তাই লোকটাকে আর খারাপ বলা অন্তত চলে না। ঝিল তখন বলে, ঠিকই বলেছিস, কিন্তু ওনার বাড়ির লোক কিছুতেই আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। কেনই বা চাইবে? ছোটোবেলা থেকে আমি আমার মাকে দেখেছি পরের বাড়ি কাজ করতে যেতে, আমার বাবা ড্রাইভারি করেছে, আর আমরা রাস্তায় হেলে ফেলে মানুষ হয়েছি, পড়াশোনা করিনি কোনোদিনও। এই রাস্তায় যা পেয়েছি তাই টুকটাক কাজ করেছি। আর এরকম মানুষদের সাথে কি এরকম সোসাইটির মানুষজনরা সম্পর্ক রাখতে চায়? এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি জানি না, তবে মানুষটা ভালো এটুকু অন্তত বিশ্বাস আছে। এদিকে সাক্ষ্য ভাবে, ঝিলকে আমি ওই বাড়িতে দূরে সরিয়ে রেখেছি বলেই হয়তো আমার বাড়ির লোকজন আরও ব্যস্ত হয়ে গেছে চৈতির সাথে আমার বিয়েটা দেওয়ার জন্য, কিন্তু এইভাবে তো আর চলতে পারে না। আমি ঝিলকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, ঝিল এই বাড়িতে থাকবে। দেখি ঝিল এই বাড়িতে থাকাকালীন কে আমাকে জোর করতে পারে চৈতিকে বিয়ে করার জন্য। তাই ঠিক করে সাক্ষ্য যে ঝিলকে যেভাবে হোক বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে।